হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের চলতরিৎ অধ্যায়ের যে ভিডিও 7 মানে পার্ট 7 যে ভিডিওটা তোমরা দেখেছো, ওই পার্ট 7 ভিডিওর কনসেপ্টের উপর কিছু অঙ্ক করব, যার টপিক ছিল তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। এখান থেকে মাধ্যমিকে একটা অঙ্ক প্রায় প্রতি বছরই আসে। তা আমি প্রথমে এক জায়গাতে সব সম্পর্কগুলোকে লিখে নিয়েছি, তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। ফার্স্ট রিলেশন হচ্ছে W=VQ, তোমরা জানতে। আর কিউ মানে কি জানো, যেহেতু চার্জ, এটাও তোমরা জানো। আই মানে হচ্ছে Q/T, তার মানে Q=IT বসালে W=VT পেয়েছিলাম। আবার W= একটা সম্পর্ক পেয়েছো P×T। কেন না, পাওয়ার যেহেতু কার্য বা সময়, তাই W/T থেকে ক্রস মাল্টিপ্লাই করে W=PT পেয়েছিলাম। এটা একটা সেট। এগুলো হচ্ছে তড়িৎ শক্তি সংক্রান্ত ফর্মুলা। এবার ক্ষমতা সংক্রান্ত ফর্মুলা কি না, পাওয়ার ডেফিনেশন ছিল W/T। W মানে ভাইটি, ভাইটি টি কেটে গিয়ে ভাই পড়ে আছে। আর P= কি পড়েছো, V×IR আছে। তুমি তো জানো যে ওহমের সূত্র কি হয়, ওহমের সূত্র তুমি জানো V=IR। তাহলে ওই I মানে তো V/R, ওখান থেকে পাচ্ছি, সেটা I এর জায়গায় পুট করলাম, মানে পাওয়ার মানে তো ভাই, তাহলে I মানে V/R পুট করে একটা ফর্মুলা V²/R পেয়ে গেলাম। আবার না, আমি ভিটাকে তুলে দিচ্ছি, V এর জায়গাতে IR পুট করলাম, তাহলে IR×R, দ্যাট ইজ I²R। এটা একটা ফর্মুলা। তোমাকে এতগুলো ফর্মুলা কেন জানালাম না, তুমি শুধু অঙ্ক দেখবে কি দিয়েছে, সেই অনুসারে তুমি ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, তাহলে অঙ্ক স্টার্ট করা যাক এবার। তাহলে আমাদের প্রথম অঙ্ক, ফার্স্ট প্রবলেম কি দিয়েছে, 220 ভোল্ট এবং 100 ওয়াট একটা বাতির ফিলামেন্টের রোধ ও সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত। তোমাদের 4টে স্টেপ আমি শিখেছিলাম, আশা করি মনে আছে। প্রথমে কি দেখতে বলেছিলাম, কি কি রাশি তোমাকে প্রদত্ত দেওয়া আছে। প্রদত্ত মানে কি কি দেওয়া আছে, 220 ভোল্ট মানে ভোল্টেজ V দিয়ে দিয়েছে 220 ভোল্ট। পাওয়ার, বাতির গায়ে যে রেটিং লেখা থাকে সেই পাওয়ার কত দিয়েছে, P=100 ওয়াট। আর কিছু দিয়েছে না, আর কিছু দেয়নি। ওকে, নেক্সট নির্ণেয়। তাহলে এইসব দেওয়ার পর তোমাকে কি বের করতে বলা হয়েছে সেটা লিখে নাও। ফিলামেন্টের রোধ মানে রেজিস্ট্যান্সটা কত, এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা মানে Imax বা I= কত, আর কিছু না। নেক্সট পয়েন্ট কি বলেছিলাম, তোমার PV দেওয়া থাকলে R এবং I বের করার জন্য কি সূত্র তোমার হাতের কাছে আছে সেটা লিখতে হবে। ফার্স্ট হচ্ছে P= তোমরা জানো V²/R। এই যে পাওয়ার মানে V²/R, আমি সূত্র আগেই বলে দিয়েছি। এখানে V দেওয়া আছে, R বের করতে হবে, P দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি লিখে নিই আগে যে রেজিস্ট্যান্স তাহলে কত হবে, V²/P। মানে আগে এই ফর্মুলাটা লিখলাম, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা, কিন্তু আমাকে বের করতে যেটা হবে তার ফর্মুলাটাও ওখান থেকেই তোমাকে ডিরাইভ করে নিতে হবে। তাহলে R= কি, বজ্র গুণন করলে দেখতে পাচ্ছ V²/P। এটা ফার্স্ট ফর্মুলা, মানে ফার্স্ট R বের করার জন্য লাগবে। I বের করতে তোমার কি লাগবে, পাওয়ার কি পড়েছি, V×I মানে ভাই। তাহলে এখানে আবার I বের করতে গেলে কি দেখছি, P/V আমার কাজে লাগছে। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে লিখে রাখলাম গণনা মানে ক্যালকুলেশন। ফার্স্টে কি বের করবো, রেজিস্ট্যান্স হচ্ছে কি V²/P। আমি আর নিচে লেখার জায়গা পাচ্ছি না, তোমরা ঠিকঠাক করে লিখবে। V² মানে কত হবে, 220 ইন্টু 220, আর পাওয়ার কত দেওয়া আছে 100, তা ডিভাইডেড বাই 100। তা আমরা দেখতে পাচ্ছ দুটো জিরো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে দুটো জিরোর সঙ্গে উড়িয়ে দিলাম। তাই 20 মানে কত হয়, 484 ওহম। এটা ফার্স্ট আনসার বেরিয়ে গেল। আর সেকেন্ড আনসার আমি একটু উপর লাইনটা মুছে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হয় কাজটা করতে। আর সেকেন্ড কি বের করতে বলেছি, I। তাহলে সেকেন্ড ক্যালকুলেশন I= কি লিখেছিলাম, P/V। পাওয়ার কত দিয়েছি তোমাকে 100, আর V কত দিয়েছে 220। তাহলে আলটিমেট কত পড়ে থাকছে, 5/11 অ্যাম্পিয়ার। তোমাকে এটা ডেসিমেল পয়েন্টে না রাখলেও চলবে, শুধু 5/11 অ্যাম্পিয়ার রাখলেও চলবে। তাহলে এই অঙ্কটা আমাদের হলো। আমাদের সেকেন্ড প্রবলেম কি বলছে দেখো, 220 ভোল্ট এবং 60 ওয়াট আর 110 ভোল্ট 60 ওয়াট, এই দুটো বাতি তোমাকে দিয়েছে। এই দুটো বাতির রোধ তুলনা করতে হবে। তুলনা করা মানে কোনটা বেশি কোনটা কম, বা তাদের রেশিও কত, বা তাদের মান বের করা, যে কোনো ওয়েতে এটা সলভ করা যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্যান্স বের করা। তাহলে আমাদের ফর্মুলা কি হাতে আছে, পাওয়ার হচ্ছে V²/R, এটা আমরা জানি। এইখান থেকে আমরা লিখতে পারি, রেজিস্ট্যান্স = দেখো V² / P। ওকে,
তাহলে এই আর দুটো বাতির জন্য বের করব। তাহলে প্রথমে কি লিখবো, R1 ইজ ইকুয়াল টু কত হবে, V1 স্কোয়ার বাই P1। সিমিলারলি R2 কত লিখবো, V2 স্কোয়ার বাই P2। তুলনা করা মানে কি বললাম, রেশিও বের করতে হবে। তো রেশিও কি করে বের করবো, R1 ডিভাইডেড বাই R2। এবার দেখো একটা জিনিস চিন্তা করে, যেহেতু দেখো দুটো বাতির পাওয়ার 60, এটাও 60 দেওয়া আছে, তার মানে এখানে পাওয়ার 1 আর 2 লেখার কি কোনো প্রয়োজন থাকলো আর না, দুটো তো সমান, তাহলে একটাই পি লিখলাম। তাহলে এইটাকে যদি আমি এইটা দিয়ে ডিভাইড করি তাহলে পি আর পি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, V1 স্কোয়ার ডিভাইডেড বাই V2 স্কোয়ার। ওকে, তার মানে কি V1 বাই V2 তার হোল স্কোয়ার। তোমরা কিন্তু পাশাপাশি লিখবে না, বারবার শিখেছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাবে। তাহলে V1 এর ভ্যালু কত দিয়েছে, 220, তাহলে এখানে লিখলাম 220। V2 কত দিয়েছে, 110, তাহলে এটা 110, এটার হোল স্কোয়ার। দেখো 110 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 220। তাহলে 2 স্কোয়ার মানে কত উত্তর হলো 4। তার মানে R1 ইজ টু R2, মানে ফিলামেন্টের যে রোধের তুলনা করা মানে কি রেশিও বের করতে বলেছিলাম, আনসার কত আসবে, 4:1। তোমরা এই ফরম্যাটে উত্তরটা রেখে দিও। আমাদের সেকেন্ড প্রবলেম হয়ে গেল, এবার থার্ড প্রবলেমে এগিয়ে যাচ্ছি। থার্ড প্রবলেম কি বলছে দেখো, 220 ভোল্ট এবং 40 ওয়াট একটা বাতিকে তুমি 220 ভোল্ট লাইনে লাগিয়েছো, মানে যুক্ত করেছো। তাহলে বাতিটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? তোমাদের স্ট্র্যাটেজি জানা আছে যে ফার্স্টে এই ধরনের অঙ্কে কি করতে হবে, প্রদত্ত কি কি দেওয়া আছে দেখে নি। প্রদত্ত মানে ফার্স্টে পাওয়ার 40 ওয়াট দিয়ে দিয়েছি, ভোল্টেজ 220 ভোল্ট দিয়ে দিয়েছি, আর নির্ণয় তাহলে কি হবে, বাতির মধ্যে প্রবাহ মাত্রা বের করতে বলেছে, মানে I ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। ওকে, থার্ড পয়েন্ট কি ছিল তোমার, এই তিনজনকে নিয়ে কি সূত্র মনে পড়ছে দেখে নাও। PVI মানে একটাই ফর্মুলা মনে পড়ছে, সেই বিখ্যাত ফর্মুলা, পাওয়ার মানে হচ্ছে ভাই, P ইজ ইকুয়াল টু V ইন্টু I। তাহলে এখান থেকে কি বের করতে হবে, I ইজ ইকুয়াল টু কত হবে বলো, এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দেখো I হচ্ছে P ডিভাইডেড বাই V। কিছুক্ষণ আগে আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম। আর লাস্ট কি পার্ট বাকি আছে, ক্যালকুলেশন বা গণনা। তাহলে কি করব, I ইজ ইকুয়াল টু P কত দিয়েছে 40 ওয়াট, এখানে লিখে রেখেছি দেখো দুটোই, P হচ্ছে 40 আর ভোল্টেজ দিয়ে দিয়েছি তোমাকে 220। আলটিমেট দেখো কেটে কুটে কি পড়ে থাকছে, 2 ডিভাইডেড বাই 11 অ্যাম্পিয়ার। তাহলে তুমি এই ফর্মে রেখে দাও, কোনো পয়েন্ট বা ডেসিমেলে নিয়ে যেতে হবে না, 2 এর 11 অ্যাম্পিয়ার, এটাই আনসার। এবার আমাদের 4 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 220 ভোল্ট 100 ওয়াট বাতিকে তুমি 110 ভোল্ট লাইনে লাগিয়ে দিয়েছো, তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে? হঠাৎ এরকম ক্ষমতা তো দেওয়াই আছে, দেখতেই পাচ্ছ। তাহলে আবার এই ধরনের প্রশ্ন মানে কি, দেখো বাল্বের রেটিং যদি 220 ভোল্ট 100 ওয়াট দেওয়া থাকে, বাতির গায়ে লিখে দেওয়া থাকে, তাহলে এর মানে হচ্ছে যে এই বাতিটাকে যদি তুমি 220 ভোল্টে কানেক্ট করো তাহলে সব থেকে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, মানে 100 ওয়াট ক্ষমতাও ব্যয় করবে। কিন্তু আমি তো এখানে 220 ভোল্টে কানেক্ট করিনি, কানেক্ট করেছি 110 ভোল্টে। তাহলে ভোল্টেজ কম, লো ভোল্টেজ অ্যাটাচ করেছে, তাহলে ক্ষমতা নিশ্চয়ই 100 ওয়াট হবে না। চলো দেখে নেওয়া যায় কি ক্ষমতা হবে। তাহলে ফার্স্টে দেখে নিচ্ছি যে আমি যদি 110 ভোল্ট লাইনে লাগিয়ে দিই এটাকে, বাতিটার একটা প্রপার্টি কিন্তু চেঞ্জ করবে না। সেটা কি ভেবে দেখো তো, তুমি মনে করো একটা বাল্ব দোকান থেকে কিনে নিয়ে এসছো, তুমি 220 ভোল্টে লাগাতে পারো, 110 ভোল্টে লাগাতে পারো, তাতে ক্ষমতাটা হেরফের করছে, কিন্তু বাতির ফিলামেন্টের যে রোধ সেটা তো কনস্ট্যান্ট, সেটা তো চেঞ্জ করবে না। তাহলে প্রথম কাজ কি তোমার, ফিলামেন্টের রোধ বের করে নেওয়া। তাহলে কি তোমার সূত্র জানা আছে, পাওয়ার হচ্ছে V স্কোয়ার ডিভাইডেড বাই R। তোমরা কিন্তু বারবার ওইভাবে লিখবে, প্রদত্ত কি আছে, নির্ণয় কি আছে, কি করবে, আমি কিন্তু বারবার লিখছি না, একবার শিখিয়ে দিয়েছি। তাহলে পাওয়ার মানে কি V স্কোয়ার বাই R, এটা আমার জানা আছে। তাহলে রেজিস্ট্যান্স কত হবে, V স্কোয়ার ডিভাইডেড বাই P। এখানে V স্কোয়ার মানে কত, এখানে V স্কোয়ার মানে হচ্ছে তোমার 220, যেটা রেটিং দেওয়া আছে সেখান থেকে ফিলামেন্টের রোধটা বেরিয়ে আসে, তোমরা আগের অঙ্ক দেখেছো। তাহলে 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 100, এখান থেকে তুমি কি বের করতে পারবে, রেজিস্ট্যান্স বের করতে পারবে। আমি কাটাকুটি রান করলাম না, পরে করব। তারপরে যখন তুমি 110 ভোল্ট লাইনে তুমি কানেক্ট করেছো, তখন ব্যয়িত ক্ষমতা কত হবে, ক্ষমতার তো একটাই ফর্মুলা P। তাহলে সেখানে আমি দিলাম P প্রাইম দিলাম বা P ড্যাশ দিলাম, সেটা কত হবে, V ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সটা কিন্তু একই থাকছে। ওকে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটা এখানে এসে পুট করতে পারো। আমি সেটাই করবো, তাহলে সুবিধা হবে আমাদের। আমি পাশে পাশে সমান দিয়ে করে যাচ্ছি। V প্রাইম স্কোয়ার মানে এই V প্রাইমটা কি, যে তুমি পরবর্তী যে ভোল্টেজে কানেক্ট করেছো 110, তাহলে এটা 110 এর স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সটা কত হবে, এই রেজিস্ট্যান্সটা তুমি কি করবে, এখানে পুট করবে।
আমি ইচ্ছে করে ওখানে ক্যালকুলেশনটা করিনি। তাহলে এটা কত হবে 220 স্কোয়ার, আর বাই 100 আছে, তাহলে উপরে গেলে আচ্ছা আমি লিখেই দিলাম, তো বাই 100 করলাম, তারপরেই না এটাকে বসানো যাবে। তাহলে এটা কি লিখতে পারি 110 বাই 220, দুটোরই স্কোয়ার আছে মানে এটা হোল স্কোয়ার করে দিলাম, ইন্টু এই 100টা উল্টে গিয়ে উপরে যাবে, তাহলে উপরে গেলে 100 লিখলাম। 110 দিয়ে 2 যায় তুমি জানো, এটা তো হাফের আবার স্কোয়ার আছে, হাফের স্কোয়ার মানে কত 1/4, তাহলে 1/4 ইন্টু 100, তাহলে আলটিমেট তুমি কত হবে 1/4 ইন্টু 100 মানে 25 উত্তর আসছে। এটা কি বের করছি পি প্রাইম, তাহলে পি প্রাইমের আনসার কত হবে 25 ওয়াট। যদি তুমি 220 ভোল্টে লাইনে ওটাকে লাগিয়ে দিতে তাহলে 100 ওয়াট ক্ষমতা তোমাকে দেখাতো, খরচা করতো, কিন্তু যেহেতু তুমি 110 ভোল্টে লাগিয়েছো, তাতে কম ভোল্টেজে লাগিয়েছো, তার জন্য এখন ওকে 100 ওয়াট ব্যয় করছে না, ব্যয় করছে কত 25 ওয়াট। আমাদের 5 নম্বর অঙ্ক, ফিফথ অঙ্ক কি বলছে দেখো, প্রবলেমে দিয়েছে 110 ওহম রোধের একটি তাপন কুণ্ডলীকে, মানে একটা হিটারে কয়েল, তাপন কুণ্ডলীকে 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে কুণ্ডলী ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমরা আবার লিখে নিচ্ছি, খুব সহজ অঙ্ক। অঙ্ক অনেকেই না পড়ে ধরতে পারো না যে কি বের করতে হবে, কোত্থেকে ফর্মুলা পাবো, মনে পড়ে না। তাই তোমরা যদি এই স্ট্র্যাটেজিতে করতে থাকো দেখবে তোমাদের অটোমেটিক মনে পড়ে যাবে যেটা কি চ্যাপ্টার থেকে এসছে, কি ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। যাকে তাহলে প্রদত্ত কি দিয়েছে দেখে নি, রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে কুণ্ডলীটার 110 ওহম, আর কি দিয়েছে কত ভোল্টেজে তুমি এটা কানেক্ট করেছো 220 ভোল্ট। আচ্ছা আর কিছু দেওয়া আছে, আর কোনো ডেটা দেওয়া নেই, এই দুটো শুধু দেওয়া আছে, লিখে নিলাম। নেক্সট কি বলছে, তোমরা কিন্তু লিখবে যে কুণ্ডলীর রোধ আর সমান এত, আচ্ছা লাইনের ভোল্টেজ ভি সমান এত, এইভাবে ছোট করে লিখে দিও না, পুরোটা লিখবে। তারপরে দিয়েছি নির্ণেয়, মানে কি বের করতে হবে, নির্ণেয় কোয়ান্টিটি কি আছে, কুণ্ডলী ক্ষমতা নির্ণয় করো, তাহলে লিখবো পাওয়ার, লিখবো ক্ষমতা পি সমান কত, মানে আমি এরকম লিখছি, তোমরা কিন্তু এটার মানটা লেখার আগে তার নামটা দেবে, তার নাম কি ক্ষমতা, তাহলে ক্ষমতা পি সমান কত। নেক্সট কি আমরা জানি সূত্র, এই পি ভি আর এই নিয়ে তোমাদের একটাই সূত্র মনে পড়ছে আমার জানা, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, কোন সূত্র তোমাদের এখানে আপাতত নেই। লাস্ট পয়েন্টে কি আছে আমাদের গণনা বা ক্যালকুলেশন, চলো হাসতে হাসতে ক্যালকুলেশনটা করে দিই। পি হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি কত দিয়েছে দেখতে পাচ্ছ 220, তাহলে 220 ইন্টু 220 যেহেতু স্কোয়ার আছে। রেজিস্ট্যান্স কত দিয়েছে 110 ওহম, আর আমি ইউনিট লিখলাম না, তাহলে 110 দিয়ে একটাকে মাল্টিপ্লাই ডিভাইড করলে কত আসবে 2 আসবে, 22 দুগুণে 44, তার মানে 440। এবার পাওয়ার বের করছো, অঙ্কটা তুমি এসআই তে করছো, তাহলে পাওয়ারে এসআই ইউনিট কি হয় ওয়াট, তাহলে আনসার কি হবে, কুণ্ডলীটির ক্ষমতা লিখবে লাস্টে, কুণ্ডলীর ক্ষমতা 440 ওয়াট। আমাদের 6 নম্বর অঙ্ক, ফার্স্ট কি দিয়েছে দেখো, 440 ওহম রোধের একটা বাতিকে 220 ভোল্ট লাইনের সঙ্গে 10 ঘন্টার জন্য যুক্ত করেছো। ওকে, ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে কত। অঙ্কটা পড়ে হট করে মাথায় আসবে না, এত প্রশ্নের মাঝে যেটা কি করতে বলছে। প্রথমত তোমাদের যা শেখানো হচ্ছে তুমি সেটা স্ট্র্যাটেজি অবলম্বন করে কাজটা করো। প্রদত্ত কি না, রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব কত দিয়েছে 440 ওহম, তার রেজিস্ট্যান্স আর দিয়েছে কত 440 ওহম। নেক্সট বলছে তুমি এটাকে কত ভোল্ট লাইনে কানেক্ট করেছো, মেন লাইনটা কত আছে 220 ভোল্ট, তাহলে ভি ইজ ইকুয়াল টু 220 ভোল্ট, পরপর লিখে নিলাম। আচ্ছা পাশে লিখছি নিচের জায়গা নেই, আর টাইম কতক্ষণ ধরে তুমি এটাকে জ্বালাচ্ছ 10 আওয়ার, তোমার 10 ঘন্টা। কি বের করতে হবে, ব্যয়িত তড়িৎ শক্তি কত, তড়িৎ শক্তি আমরা কি দিয়ে চিহ্নিত করি ডাব্লিউ, তার মানে কোয়েশ্চেন মার্ক কি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত। ওকে, সূত্র আমাদের একটাই মনে আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি সূত্র তোমার জানা আছে, ভি কিউ মানে ভি ইন্টু কিউ, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমি পাশাপাশি লিখে যাচ্ছি। আর ভি কিউ থেকে আমরা কি পেয়েছিলাম ভাইটি, ওই যে বলেছিলাম ভাইটি একটু কাজটা করে দেবে, তাই ভাইটি মানে কাজের সম্পর্ক চলে আসছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভাইটি, ভি ইন্টু আই ইন্টু টি, কিন্তু আই তো দেয়নি, দেখো কোন জায়গায় আর ভি টি আছে কিন্তু আই তো নেই, তাহলে আইটাই কি দিয়ে রিপ্লেস করবো ওহমস ল দিয়ে, ঠিক বলছো ওহমস ল দিয়ে চেঞ্জ করে দাও, তাহলে ভি আই যাতে কত বসাতে হয় ভি বাই আর ইন্টু টি, তাহলে আলটিমেট ফর্মুলাটা কি দাঁড়ালো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, দেখো বুঝতে পারলে কিনা। ওকে, লাস্ট স্টেপ কি আমাদের গণনা, তাহলে ক্যালকুলেশনে বসিয়ে দিয়ে এবার ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর, ভি স্কোয়ারটা কত 220 ইন্টু 220 স্কোয়ার করলাম, ডিভাইডেড বাই আর, আর মানে কত 440 ইন্টু টাইম কত আছে 10 আওয়ার, মানে কিন্তু সেকেন্ডে কনভার্ট করছি না। ওকে, তাহলে ইউনিটটা
পরে আমি দেখছি কি হবে, আগে কাটাকুটি করে নিই। 220 কে এটা দিয়ে করলে কত হয় 2, আর এই 2 কে দিয়ে এটা আসবে 110, তাহলে 110 ইন্টু 10 মানে কত 1100। এবার তড়িৎ শক্তির একক কি হবে, এখানে যেহেতু ঘন্টা এককে নিয়েছি আর এটা তো ওয়াট হবে পাওয়ার, তাহলে এটা আলটিমেট ইউনিট কত হবে ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার, এই ওয়াট আওয়ার কি করতে হয় কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে হয়, কত 1000 দিয়ে ডিভাইড করবো, মানে 1000 দিয়ে ডিভাইড করলে কত আসবে 110 ডিভাইডেড বাই 1000 করলে আমি একবার ডাইরেক্ট লিখে দিলাম 1.1 কিলোওয়াট আওয়ার। আর 1.1 কিলোওয়াট আওয়ার মানেই তো ওই 1.1 বিওটি, তাহলে পাশে লিখে রাখো, মানে হচ্ছে 1.1 বিওটি। বিওটি তোমার তো বিওটি কাকে বের করতে বলেছে, তাহলে তোমার আনসার কত আসবে 1.1 বিওটি। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক, একটি বাড়িতে 400 ওয়াটের একটি ফ্রিজ প্রতিদিন গড়ে 5 ঘন্টা করে চলে। প্রতি কিলোওয়াট আওয়ার বা বিওটি এর খরচ যদি 3 টাকা করে হয়, তাহলে ফ্রিজের জন্য মাসিক খরচ কত হবে, মানে কত টাকার বিল তোমার বাড়িতে আসবে শুধু যদি ফ্রিজটা চলে, মানে ফ্রিজের জন্য কত টাকা তোমার খরচা হবে। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাধ্যমিকে প্রায় এসে থাকে এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে। এইগুলো কিভাবে করতে হয় একটু দেখে নাও। ফার্স্ট কথা হচ্ছে যে কি কি জিনিস দিয়েছে লিখে নি। পাওয়ার, ফ্রিজের পাওয়ার কত দিয়েছে 400 ওয়াট। এরকম ফ্রিজের সংখ্যা কটা, হতে পারে দুটো ফ্রিজ আছে তোমার বাড়িতে, কিন্তু এখানে কটা বলছে একটি ফ্রিজ, তার মানে যন্ত্রের ক্ষমতা লিখলাম, ফার্স্ট পয়েন্ট কি লিখলাম যন্ত্রের ক্ষমতা, তারপর লিখছি যন্ত্রের সংখ্যা কটা আছে একটা। আচ্ছা, প্রতিদিন কতক্ষণ করে চলে 5 ঘন্টা, প্রতিদিন চলছে কত 5 ঘন্টা। আর পার ইউনিটের জন্য খরচা কত 3 টাকা, সেটা তো তোমার পরে লাগবে, এখন লাগছে না। তাহলে আমাদের বের করতে হবে আগে কতটা শক্তি ব্যয়িত হচ্ছে। তাহলে আমরা তো এইটা জানি যে ব্যয়িত তড়িৎ শক্তি, লিখবো কি ব্যয়িত তড়িৎ শক্তি W ইজ ইকুয়াল টু কত হয় তোমরা জানো P ইন্টু টি। এটা কোত্থেকে পেলাম আমি আর বলে দিচ্ছি, পাওয়ার মানে কত হয় W বাই টি, ক্ষমতা মানে কার্য বাই সময়, তাহলে কার্য কত হবে P ইন্টু টি, মানে তড়িৎ শক্তি কত হচ্ছে ওই যন্ত্রের ক্ষমতাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করবো। এবার যদি দেখি যন্ত্র মনে করো 2টো বা 3টে আছে, তখন তো তার সঙ্গে আবার সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে যেহেতু একটা ফ্রিজ আছে তো তুমি তার পিটি চালিয়ে দিয়েছো, ঠিক আছে। যদি তোমার এখানে আরেকটা ফ্রিজ থাকতো, 2টো থাকতো, তাহলে তোমাকে এটা মাল্টিপ্লাই করতে হতো সেই 2 দিয়ে, যন্ত্রের সংখ্যা দিয়ে। যাকে তাহলে এখানে 1 আছে, মানে অসুবিধা নেই। পাওয়ার কত দিয়েছে তোমাকে অঙ্কে 400 ওয়াট, তাহলে 400। আর তুমি দৈনিক চালাচ্ছ কতক্ষণ ধরে 5 ঘন্টা, তার মানে ইন্টু 5, তাহলে পাওয়ারের ইউনিট কি ওয়াট, টাইমের একক কি ঘন্টা, তাহলে ইউনিট কত হবে ওয়াট আওয়ার। তাহলে কত আসছে 5 4 20, মানে 2000 ওয়াট আওয়ার তোমার একটা ফ্রিজের জন্য একদিনে ব্যয়িত হচ্ছে। এটা কিন্তু দৈনিক, আসলে লিখলাম কি দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি। এবার তোমাকে তো বের করতে বলছে মাসিক খরচ কত, মানে তোমার এক মাসে যদি 30 দিন ধরি, তার মানে মাসিক ব্যয়িত তড়িৎ শক্তি বলতে পারো, বা বলতে পারো 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে। এই 2000 কে মাল্টিপ্লাই করবো কত দিয়ে 30 দিয়ে, তাহলে উত্তর কত আসবে 3 দুগুণে 6 আর 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, এত ওয়াট আওয়ার। কিন্তু তোমরা তো জানো যে ওয়াট আওয়ার তো রাখবো না, ওয়াট আওয়ার কে কত দিয়ে ডিভাইড করতে হয় 1000 দিয়ে ডিভাইড করতে হয়। 1000 দিয়ে ডিভাইড করা মানে কটা শূন্য চলে যাবে, 1 2 3টে শূন্য চলে যাবে। তাহলে এখানে কত পড়ে থাকবে 60 কিলোওয়াট আওয়ার, বা লিখবো 60 বিওটি। পরের স্টেপে কি লিখবে যে প্রতি ইউনিট বা প্রতি বিওটির জন্য খরচ হয় 3 টাকা, অতএব 60 বিওটির জন্য খরচ হবে কত 60 ইন্টু 3, মানে 180 টাকা। সুতরাং ফ্রিজের জন্য মাসিক খরচ 180 টাকা। এটা উত্তর লিখে রাখো। আমাদের আজকের ভিডিওর লাস্ট অঙ্ক এবং সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা মাধ্যমিক পরীক্ষাতে প্রায় বছরই এসে থাকে, দেখে নেওয়া যাক কি বলছে। একটি স্কুলে 10টি 40 ওয়াটের বাতি প্রতিদিন 5 ঘন্টা করে চলে, আবার 5টি 60 ওয়াটের পাখা প্রতিদিন গড়ে 3 ঘন্টা চলে। প্রতি ইউনিট যদি 5 টাকা করে খরচা পড়ে, তাহলে স্কুলের মাসিক ইলেকট্রিসিটি বিল কত টাকা হবে। আমি এখানে দেখতে পাচ্ছি 2টো যন্ত্রপাতি দিয়েছি, 40 ওয়াটের বাতি, 5টা পাখা দিয়েছি। তোমার বাড়িতে তো আরো কিছু আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, আরো অনেক যন্ত্রপাতি আছে। তুমি সেই যন্ত্রপাতি কতক্ষণ ঘন্টা, মানে প্রতিদিন কত ঘন্টা করে চলে, সেই যদি হিসেবটা রাখো, তুমি তোমার নিজের বাড়ির ইলেকট্রিসিটি বিলটাও তুমি হিসেব করতে পারবে।
আমি একটা চার্ট বানিয়েছি, দেখো এই অঙ্কটা এই চার্টের মাধ্যমে আশা করি তুমি কোনো বইতে পাবে না। এই স্ট্র্যাটেজিটা আমার নিজস্ব, এটা তুমি অবলম্বন করো, তোমার যে কোনো অঙ্ক এই টপিকের অঙ্ক তুমি পারবে। প্রথমে কি লিখেছি দেখো, যন্ত্রের নাম। যন্ত্রের নাম মানে তুমি অঙ্ক পড়ে দেখো তোমার কি কি যন্ত্র দেওয়া হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা বাতি দিয়েছি আর আছে পাখা। যদি তোমাকে ইলেকট্রিক হিটার থাকে বা তোমার মনে করো ফ্রিজ থাকে তাহলে যন্ত্রের নামে আরো 1 2 3 4 আরো বাড়বে। ওকে, এবার পরের কলমে কি লিখেছি ক্ষমতা, মানে তুমি যে যন্ত্র লিখছো সেই যন্ত্রের ক্ষমতা কত। তার পাশে লিখেছি ওই যন্ত্রের সংখ্যা, মানে এটা যন্ত্রের নাম, যন্ত্রের ক্ষমতা, যন্ত্রের সংখ্যা। দৈনিক কতক্ষণ করে চলে, দৈনিক শক্তি ব্যয় কত হচ্ছে আর মাসিক শক্তি ব্যয় কত হচ্ছে। আমার হাতের লেখাটা একটু অস্পষ্ট তাই জোরে চিৎকার করে বলে দিচ্ছি, লিখে নাও খাতায়। প্রথমে কি লিখেছি যন্ত্রের নাম, তারপর যন্ত্রের ক্ষমতা, নেক্সট যন্ত্রের সংখ্যা, দৈনিক কতক্ষণ করে চলে, দৈনিক শক্তি ব্যয়, মাসিক শক্তি ব্যয়। ওকে, আমি ফার্স্ট স্টেপটা দেখছি বাতি। দেখো অঙ্কটা পড়ে এটা কিন্তু ডেটা কালেকশন করছি। বাতি কটা দিয়েছি, এই বাতির ক্ষমতা কত আছে 40 ওয়াটের বাতি, তাহলে দেখো ক্ষমতা তলা কি লিখেছি 40 ওয়াট। ওইরকম বাতি কটা আছে 10টি, তাহলে লিখেছি দেখো যন্ত্রের সংখ্যা 10টি। ওই বাতিটা, ওই 10টা বাতি তুমি প্রতিদিন ঘন্টায় কত, মানে কতক্ষণ করে চালাচ্ছ, প্রতিদিন কত ঘন্টা চালাচ্ছ, 5 ঘন্টা, তারপর 5 আওয়ার লিখেছি। এবার দৈনিক শক্তি ব্যয় কত, আমার জানা আছে একটা যন্ত্রের জন্য শক্তি ব্যয় হচ্ছে W=PT, কিন্তু এখানে কটা রকম যন্ত্র আছে, মানে একই যন্ত্র, মানে বাতি কটা আছে 10টা আছে, তাই ওখানে N×PT করেছি, মানে একটা বাতির জন্য শক্তি ব্যয় P×T, সবাই জানে। যেহেতু Nটা একই বাতি তাই NPT। তাই দেখো কি করছি 40 × 10 × 5 করে আলটিমেট ওখানে গুণ করে এসছে দেখো 2000 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার কেন না, তুমি ক্ষমতাটা ওয়াট এককে রেখেছো আর কতক্ষণ করে চলে সেটা ঘন্টা এককে রেখেছো, তাহলে গুণ করলে কি আসবে ওয়াট × আওয়ার। তাহলে 40-এর সঙ্গে 10, তার সঙ্গে তুমি 5 গুণ করে পেয়েছো 2000 ওয়াট আওয়ার। ঠিক একইভাবে যদি ওই বাতিটা তুমি 30 দিন চালাও, ওটা তো একদিনের খরচা পেয়েছো, 30 দিনের খরচা কত হবে ×30 করতে হবে। তাই দেখো লিখেছি 2000 × 30 মানে 60,000 ওয়াট আওয়ার, লিখে বসে আছে। ওকে, নেক্সট পরের যন্ত্র পাখা। দেখো পাখা ক্ষমতা কত 60 ওয়াট, লিখে দিচ্ছি 60 ওয়াট। কটা পাখা আছে 5টা পাখা, 5 লিখেছো। প্রতিদিন গড়ে কটা করে, কত ঘন্টা চালাচ্ছ 3 ঘন্টা, লেখো 3 আওয়ার। তাহলে এই তিনটেকে যদি মাল্টিপ্লাই করো কি আসবে, পাখাগুলো একদিনে মোট কত তড়িৎ শক্তি ব্যয় করছে। তাহলে কি হবে 60 × 5 × 3, মানে পরপর তিনটে কলমকে গুণ করে দাও। তাহলে কত পাচ্ছ দেখো 900 ওয়াট আওয়ার পাচ্ছ। ওটা তোমার দৈনিক ওই পাখার জন্য ব্যয় করেছো। 30 দিনে কত হবে ×30, দেখো পাশে লিখেছি লাস্টে 900 × 30, এই লাইন লাস্টে দেখো 900 × 30 মানে কত 27,000 ওয়াট আওয়ার লিখেছি। পারলে তোমরা একটু ক্যালকুলেশনে খাতাতে নিজেরাও করবে। এবার এই কলমটা তলায় মানে দৈনিক শক্তি ব্যয়ের নিচে দেখো লিখেছি 2900, মানে 2900টা কোত্থেকে এসছে না, তুমি যদি একদিনের খরচা, কোনো অঙ্কে হয়তো বলো স্কুলের মাসিক বিল না বলে বলো দৈনিক বিল কত, তা তুমি একদিনে কত খরচা করেছো 2000 + 900 মানে 2900 ওয়াট আওয়ার খরচা করেছো একদিনে। মাসিক শক্তি ব্যয় মানে কি, তাকে 30 দিয়ে গুণ করতে হবে। ওই দেখো 60,000 আর নিচে 27,000 যোগ করলে কত হবে 87,000, তার মানে 87,000 ওয়াট আওয়ার লিখেছি। কিন্তু আমাদের তো ইউনিট বলতে বোঝায় বিওটি বা কিলোওয়াট আওয়ার, তাই ওয়াট আওয়ার তো রাখলে চলবে না, ওটাকে 1000 দিয়ে ডিভাইড করে ওটাকে 87 বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 87 কিলোওয়াট আওয়ার। এবার লাস্ট স্টেপ কি, মাসিক বিল বের করবো কি করে না, প্রতি ইউনিটে কত খরচা 5 টাকা, তাহলে 87 ইউনিটে কত খরচা হবে 87 × 5 মানে আলটিমেট কত হবে 435 টাকা। আর যদি তোমাকে বলতো তোমার দৈনিক বিল কত হবে, তখন তুমি কি করতে, এই যে 2900 দেখতে পাচ্ছ 2900 ওয়াট আওয়ার লিখেছি, এটাকে তুমি 1000 দিয়ে ডিভাইড করতে, ডিভাইড করলে কত আসবে 2.9 কিলোওয়াট আওয়ার বা 2.9 বিওটি। এবার বলতে কি 1 বিওটির খরচা 5 টাকা, তা 2.9 বিওটি খরচা কত হবে 2.9 × 5, সেটা হতো দৈনিক বিল। ওকে, তাহলে আমাদের আজকের ভিডিওতে যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করলাম সেটা তোমরা বাড়িতে নিজের খাতায় লিখে নিজের একবার করার চেষ্টা করো, আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এবং তোমাদের পাঠ্যপুস্তক মানে স্কুল থেকে যে পাঠ্যপুস্তকটা অনুমোদন করা আছে সেই অনুমোদিত পাঠ্যপুস্তকের অঙ্কগুলো করে দেখার চেষ্টা করো। এবং সবার শেষে তোমাদের যে পর্ষদের যে টেস্ট পেপার সেখানে এই টপিকে যে অঙ্কগুলো আছে তোমরা করে দেখার চেষ্টা করো পারছো কিনা। ওকে।